গুরুতর অভিযোগ যেটি আসলো সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, হল দখলের সংখ্যা, হলের যারা নিয়মিত স্টুডেন্ট না তাদেরকে হলে রাখার ওঠানোর চেষ্টা বা সেই চেষ্টা সফল হওয়া বা ব্যর্থ হওয়া, এগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন সরকার আপনার সামনেই করলেন, এগুলো নিশ্চয়ই তার মানে হচ্ছে না। আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উনি বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনাও ঘটে নাই যে যেরকম গত 15.5 বছর ধরে যে জোর করে মিছিলে নেওয়া গেস্টুম কালচার নির্যাতনের যে ঘটনা, সেটি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি ঘটনাও ঘটে নাই। এবং উনি কাকে মিন করে বলেছেন সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরকম কোনো নেতাকর্মী এরকম ঘটনায় জড়িত নয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী হলের যে সাংগঠনিক কাঠামো অথবা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত যে হলে থাকার যে বিধিবিধান সেটি মেনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী হলে রয়েছে। এবং আপনি যেটি লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির কথা যেটি বলেছেন সেটি আমরা বারবার এটি আসলে আলোচনার একটি টপিকস হয়ে উঠেছে। আমরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যখন 7ম দফা নিয়ে আলাপ আলোচনা চলমান ছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যখন আমাদের তখনকার সময় আলাপ আলোচনা হচ্ছিল, তখন আমরা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা যে 7ম দফাটি, তখনই সেই দফা নিয়ে বিরোধিতা করেছিলাম। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন সফল হয়েছিল, তখন আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে একটি সংগঠনের তিনি সংগঠনের প্রথমে দায়িত্বে ছিলেন না, আমরা একজন ব্যক্তিকে দেখেছি যিনি তিনি মানববন্ধন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার সম্মুখে। পরবর্তী সময় আমরা দেখেছি সেই ব্যক্তি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটি মানববন্ধন হয়েছিল যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তার পরবর্তী সময় আমরা দেখেছি সেই ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি সাধারণ সম্পাদক হয়েছিলেন। সুতরাং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ও আমরা 7ম দফা নিয়ে বিরোধিতা করেছিলাম। এবং তখনকার সময়ে সমন্বয়করা, বিশেষ করে আমরা যেহেতু এখানে বলছি, আব্দুল কাদের যখন আমাদেরকে এগুলো পাঠিয়েছিলেন তখন তিনি আমাদেরকে নিশ্চয়তা করেছিলেন যে পরবর্তী সময়ে 7ম দফাটি 9 দফার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটি আমরা গণমাধ্যমে একাধিকবার বলেছি। এবং একটি প্রেস নোটে তো তখন 7ম দফাটি আসেও নাই। পরবর্তী সময়তে আপনি দেখেছেন আমরা আসলে 1 দফার মধ্যে চলে গিয়েছিলাম। সুতরাং গণ অভ্যুত্থানের পূর্ব আমরা এটি বিরোধিতা করেছিলাম দলীয় ছাত্র রাজনীতি বন্ধ, এবং পরবর্তী সময় আমরা এটি বিরোধিতা করেছিলাম। এবং আমাদের স্থান এখনো সেই জায়গায় রয়েছে। সাদ্দাম, আপনি উনি যে প্রসঙ্গে বললেন, বিশেষ করে দুটো উদাহরণ দিলেন, আমি তার সঙ্গে একটু ছোট করে যুক্ত করি যে ধরেন আপনাদের ঐক্য যখন খুবই প্রকট তখন কিন্তু কেউ কিছু করতে পারে। আপনার কাছে আমার ছোট দুটো প্রশ্ন। 3 কলেজের যে ঘটনা ঘটলো, সেই ঘটনা যদি এই আপনারা যে 4টি সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা চাইলে সেটি ঠেকানো সম্ভব ছিল কিনা? কারণ ঘটনা তো 3য় দিনের মতো সম্ভবত গড়িয়েছিল, তাই না, কলেজগুলোতে? অথবা ধরেন এই সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী, যেটা আমাদের সরকার বলতে নিরুৎসাহিত করে, তাদের উপর যে হামলা, তার দায় কারা নেবে? সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যদি একজোট হয়ে বলতো যে না, এদেরকে মত প্রকাশ করতে দেন, ওরা ওটা যৌক্তিক অযৌক্তিক সেটা আলোচনার টেবিলে, তাহলে কি তাদেরকে এইভাবে পেটানো সম্ভব ছিল? এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে 7 কলেজের এই 3 কলেজের যে ঘটনাটা বললেন, ওই ঘটনা তো ইতিমধ্যে স্পষ্ট, মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ওই ঘটনা যে ঘটতে যাচ্ছে এ বিষয়ে ফেসবুকে ইতিমধ্যে প্রচার হয়ে গিয়েছিল, ঠেকানোর সুযোগ ছিল। আমাদের পক্ষ থেকে আমরা বোল্ডলি বলেছি এগুলোর সাথে ইসলামী ছাত্র শিবিরের কোনো সংযোগ নাই। কাদের সংযোগ সেটা ভিডিও ফুটেজ আছে, এগুলো দেখে বের করা যেতে পারে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা সেটা দেখি নাই ব্যবস্থা নিতে। তো আমাদের কাছে তো আর প্রশাসনের সব পাওয়ারগুলো নাই, আমরা শুধু আবেদন জানাতে পারি। তবে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা আমাদের জনশক্তি বা যারা ওই কলেজগুলোতে দায়িত্বে রয়েছে, আমরা তাদেরকে বলেছি এই বিষয়ের সাথে জড়ানো যাবে না, এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, মারামারি বা কোনো কেওয়াস সৃষ্টি হয়, এই জাতীয় কাজের সাথে আমাদের জড়িত হওয়া যাবে না, এবং তাদেরকে বোঝানোর জন্য তো আমাদের যতটুকু সক্ষমতা ছিল তার আলোকে বলেছি। এর বাইরে যে অংশটুকু হয়নি সেটার ব্যাপারে তো সেটা কি বলবেন? প্রথমত হচ্ছে ওই 9 দফা যে দাবিটা দেওয়া হয়েছিল, তাতে যে 7 দফার কথা ভাইয়েরা বলছে, ওই দাবিটা 7ম দফার, এই দাবিগুলো যখন উত্থাপন করা হয়েছিল তখন দেশের সিচুয়েশনটা কি ছিল সেটা সবার কাছে স্পষ্ট। ওই সিচুয়েশন থেকে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, এবং ছাত্রদের মবটা ছিল একটা ম্যাসিভ পরিমাণে। তারা চাচ্ছিল এই যে ছাত্র রাজনীতি 15 বছর ধরে তারা দেখেছে, এমন রাজনীতির কোনো পুনরাবৃত্তি না।
এবং এই প্রজন্ম, তার আগের প্রজন্ম, তারও আগের প্রজন্ম যারা ইউনিভার্সিটি শেষ করেছে 15 বছর ধরে দেখেছে, এবং ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা ধরেই নিয়েছে ছাত্র রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা। তো এই জায়গা থেকে ছাত্রদের মধ্যে জোর দাবি ছিল ক্যাম্পাসগুলোতে স্টুডেন্ট পলিটিক্স বন্ধ হবে। তো সেই কার্যক্রমের সাথে শুধু আমাদের না, অনেকেই এখানে যুক্ত হয়েছিল। সেখানে আমাদের কে যুক্ত হয়েছে আমি এই বিষয়গুলো স্পষ্ট না, তবে যদি কেউ যায় এটা তার ব্যক্তির মত, কিন্তু সাংগঠনিকভাবে আমরা কখনোই এই বিষয়কে সাপোর্ট করিনি। পলিটিক্স, আমরা স্টুডেন্ট পলিটিক্স করি, আমরা স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করব কেন? প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদেরকে বরং বলা হয়েছে, বাইরা হয়তো বারবারই বলবে যে পরিবেশ পরিশোধ করে ছাত্র শিবিরকে পলিটিক্স করতে দেয়া হবে না। এটা কতটুকু যৌক্তিক একটা বিষয়। আবার যখন ছাত্র শিবির ওপেন হচ্ছে তখন নানা ধরনের কথাবার্তা। ওপেন তো হতেই হবে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার পর থেকে, ছাত্র দলেরও আগে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা, এবং ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে ছাত্র সংসদ ইলেকশন করেছে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটিতে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের হিস্ট্রি রয়েছে। এরপর অনেক শাহাদাতের ঘটনাও আমাদের ঘটেছে। সুতরাং এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করছি, বা বিষয়গুলো যে দুজনের কথাগুলো ওটাকে আপনি ব্যক্তিগত সিদ্ধান্ত, অবশ্যই সেই স্টুডেন্ট হিসেবে করে আমরা যেটি বলছি, স্টুডেন্ট হিসেবে তা যদি সে যেয়ে থাকে এটা তার ব্যক্তি হিসেবে যেতে পারে, সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হিসেবে সে যায়নি।